আর চিকিৎসা থেকে এবার একটু চিকিৎসকে যাই, কারণ এক চিকিৎসকের মৃত্যু, তার ধর্ষণ এবং খুনের প্রতিবাদে গোটা বাংলা গর্জে উঠেছিল। তারপর আজ সবচেয়ে বড় খবর, 18ই জানুয়ারি আরজি করের সেই নির্যাতিতা, আরজি করের চিকিৎসক ধর্ষণ খুন মামলার রায় ঘোষণা হবে 18ই জানুয়ারি। আজ শিয়ালদা আদালত থেকে যা জানানো হয়েছে, 18ই জানুয়ারি আরজি করে সেই চিকিৎসকের খুন ও ধর্ষণের মামলার রায় ঘোষণা হবে। এখনো পর্যন্ত যে চার্জশিট দেওয়া হয়েছে, সেই চার্জশিটে একজনই অভিযুক্ত এবং মূল অভিযুক্ত, তার নাম সঞ্জয় রায়। ধৃত সঞ্জয়কে সর্বোচ্চ সাজা দিতে হবে এমনটা ডিমান্ড করেছে সিবিআই। 18ই জানুয়ারি আরজি কর মামলার রায় ঘোষণা হবে, বিচার প্রক্রিয়া শুরু হওয়ার 60 দিনের মাথায় দুপুর 2:30-এর সময় এই মামলার রায় ঘোষণা হবে। সুপর্ণদা রয়েছেন, নীলাদ্রি রয়েছেন। আমি প্রথমে সুপর্ণদার কাছে যাব, তারপর নীলাদ্রির কাছে যাব। সুপর্ণদা, নট অ্যাজ অ্যান ইকোনমিস্ট বাট অ্যাজ আ সিটিজেন অফ দি স্টেট, অফ দিস কান্ট্রি, আমার রাজ্যে, আমার আপনার রাজ্যে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল, তাই নিয়ে 3 মাসের আন্দোলন পর্যন্ত হয়ে গেল। একটা শিক্ষা, মাফ করবেন, স্বাস্থ্য ব্যবস্থা স্ট্যান্ড স্টিলে চলে আসার মতো একটা জায়গা পৌঁছলো। তারপর কি বেরোলো? আজকে সিবিআই এর চার্জশিটে দেখা যাচ্ছে একজনই মাত্র অভিযুক্ত, তিনিই মূল অভিযুক্ত। এই যে এতগুলো নাম, এত বড় মাথা, ছোট মাথা, এত ডিসকাশনস হলো, এত আলোড়ন পড়লো, কিন্তু কোথাও জাস্টিসের দরবারে কিংবা বিচারের দরবারে নাম একটাই, সঞ্জয় রায়। আসলে ইলমাজ, আমি প্রথম সেগমেন্টে আপনার প্রশ্নে যতটাই সাবলীল ছিলাম, আমার মনে হয় আমি যত এই সেগমেন্টে কথা বলবো আমার মূর্খামি প্রকাশ পাবে। নিশ্চয়ই নাড়িয়েছি, আমি আগেই আমার মূর্খামিটার আগে সেই ডিসক্লেমারটা দিয়ে রাখাটা দরকার। হ্যাঁ, তার কারণটা হচ্ছে যে আমরা সব বিষয়ে কথা বলার জন্য পশ্চিমবঙ্গে একটা স্পেশালিজম ডেভেলপ করে ফেলছি। আমি টেলিভিশন দেখি, কাগজ পড়ি, রাস্তায় দেখি, সবাই সব কিছু জানে, ঠিক আছে। ট্রাম্প জানে, বাইডেন জানে, তারপরে ওই বিরাট কোহলি কেন ওটা খেলতে পারল না, রোহিতের কি শটটা মারতে গেল, আমি এগুলো জানি না। কিন্তু যেটা জানি সেটা হচ্ছে একটি বাবা মা তার একটি মেয়েকে হারিয়েছে, রাইট? আমি ওই বেসিক জায়গাটা আমি দেওয়ার চেষ্টা করছি আমার মূর্খামির পরিচয়টা দিয়ে, যে একটি বাবা মা তার একটি মেয়েকে হারিয়েছে এবং সেই জায়গাটা, সেই যে লোকসানটা পৃথিবীর কোনো সরকার বা কেউ সেটা কিন্তু কখনো সেটা পূরণ করতে পারবে না। সেই ব্যথাটা কিন্তু আজকেও থাকছে এবং নিশ্চয়ই আমি ঈশ্বরে বিশ্বাস করি, নিশ্চয়ই যারা এটা করেছেন তারা সেটা সাজা পাবেন বলেই আমি মনে করি। 1, 2 হচ্ছে আমি বলতে চাই, আমি ভালো দিকগুলো দেখতে চাই। ভালো জিনিসগুলো হচ্ছে যে যদি এরকম একটা মর্মান্তিক ঘটনার পরে সিস্টেমিক চেঞ্জ আসে, তার কারণটা হচ্ছে যে এই যে পশ গাইডলাইন্স, ঠিক আছে, এবং আজকে একটা মহিলা শুধুমাত্র এই ডাক্তারি ক্ষেত্রে নয়, যে কোনো জায়গায় যদি কোনো একটি মেয়ে যদি সেখানে গিয়ে কোনো সুরক্ষিত বোধ না করে কাজ করতে গিয়ে, তাহলে সেই বাড়ির যে বাচ্চা মেয়েটা বা যে কোনো মানুষ, যে মেয়েটা যখন যাচ্ছে বাইরে, তাহলে তার বাড়িতে সবসময় চিন্তা করবে কোন জায়গায় তারা যাচ্ছে। সুতরাং প্রত্যেকটা অফিসের দায়িত্ব হচ্ছে, এবং এই হসপিটালগুলো কোনো এক্সেপশন নয়, যে প্রত্যেক সেই যারা কাজ করছেন তাদের এবং তাদের পরিবারদেরকে আশ্বস্ত করা যে না, যেরকমভাবে এখানে এসছে ঠিক সেরকমভাবেই ফিরে যাবে। 1, 2 হচ্ছে আমার মনে হয় যে এখানে ডাক্তাররা স্বাভাবিকভাবেই আন্দোলন করেছিলেন, কিন্তু আমি জানি নীলাদ্রিকে চিনি বলে নীলাদ্রি নিজেই এসে বলেছেন। প্রথম কথা হচ্ছে যে শুধুমাত্র ডাক্তাররা এই ক্ষেত্রে কষ্ট পাননি, আমরা সবাই ওই মেয়েটির জন্য কষ্ট পেয়েছি। আরেকটা কথা বলতে চাই, যারা এটাকে কেন্দ্র করে শুধুমাত্র নিজেদের সুবিধা করতে চাইছেন, রাজনীতি করলেন, এবং সেই কমিউনিটিদেরকেও বলবো যে আপনারাও কিন্তু আপনাদের নিজের দায়িত্বগুলো করুন। আপনারা যদি একজন সরকারি ডাক্তার হন, তাহলে কিন্তু আপনারা ডিউটির সময় ডিউটিটা করবেন। আপনারা কিন্তু কোনো প্রাইভেট প্র্যাকটিস সেখানে করতে যাবেন না, এবং যদি আপনি ভিজিটিং কোনো রকম বা আপনার যদি কন্ট্রাক্টের মধ্যে লেখা থাকে সেটা করার আপনি করবেন, এবং দয়া করে ওই রকম নাটকগুলো করবেন না যে আপনারা এন মাস রেজিগনেশন দিচ্ছেন, তার কারণ কেউ আপনারা দেননি। তার কারণ যখন কেউ চাকরি পান, প্লেজার অফ দ্য গভর্নর বা প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট, আমরা জানি উই হ্যাভ বিন অ্যাপয়েন্টেড ইন সেভারাল পজিশনস,
তো সেইখানে দাঁড়িয়ে ওই রকমভাবে এনমাস্ক করা যায় না। গভর্নমেন্টকে কনস্ট্রাক্টলি গভর্নমেন্টের সাথে এনগেজ করুন, গভর্নমেন্টকে দিয়ে সিস্টেম ইমপ্রুভ করুন যাতে এই ঘটনাগুলো না ঘটে। এবং আমরা সত্যি স্তব্ধ, এর থেকে বেশি সিবিআই বা এদের সম্বন্ধে বলার মতো পড়াশুনো, এখতিয়ার বা তথ্য আমার কাছে নেই। না বেশ, আমি চাইবো না যে আপনি সিবিআই কে নিয়ে বলুন, কিন্তু আমি চাইবো নীলাদ্রি সিবিআই কে নিয়ে বলুক, কারণ আমার একটা প্রশ্নও রয়েছে যে রাজ্য পুলিশ প্রথমে যাকে গ্রেফতার করলো, কলকাতা পুলিশ প্রথমে যাকে গ্রেফতার করলো, শেষমেশ সিবিআই গিয়েও সেই তদন্ত প্রক্রিয়াতেই শিলমোহর লাগালো। রাজনৈতিকভাবে প্রায় 3.5 মাস ধরে উত্তপ্ত হয়ে উঠেছিল শহর কলকাতা। পাবলিক সার্ভিস ওয়াজ ডিসরাপ্টেড, ভেঙে পড়েছিল স্বাস্থ্য ব্যবস্থা। আমি কারোর ওপর দোষ চাপাতে চাই না, কিন্তু আমি জানতে চাই ঘুরে ফিরে কি তাহলে রাজ্য সরকার, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশই ঠিক কাজ করেছিল? সেটাই প্রমাণ করে দিল সিবিআই এর এই চার্জশিট। আরজি কর মামলা, তার রায়দান 18ই জানুয়ারি। 60 দিনের বিচার প্রক্রিয়া শেষে এবার রায়দান হবে 18ই জানুয়ারি। তবে কয়েকটা প্রশ্ন রয়ে যাচ্ছে, জানেন তো। বিচার হলো? কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছিল, যাকে প্রিন্সিপাল অ্যাকিউজড, প্রাইম অ্যাকিউজড বলল, সিবিআই এর এত তদন্তর পরেও সেই প্রাইম অ্যাকিউজড যিনি তার সর্বস্বটা হারালেন, যারা তাদের সর্বস্বটা হারালেন, তাদের জীবনের সেই লাঠি হারিয়ে ফেললেন, নির্যাতিতার বাবা মা। প্রথমে তাদের কথা শোনা দরকার, নির্যাতিতার বাবা মা। দেখুন। পুলিশ 5 দিনে যা করেছিল, আমার মনে হয় সিবিআই 5 মাসে সেটা করে সঞ্জয়কে একা সাজা ঘোষণা করলো। আমরা এটাতে সন্তুষ্ট নয় বলে সাপ্লিমেন্টারি চার্জশিট আসবে, কিন্তু আমরা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য হাইকোর্টে মামলা করেছি। আমরা মনে করি সঞ্জয় দোষী, বাট একা ওর পক্ষে আমার মেয়েকে মেরে ফেলা সম্ভব না। একটা হসপিটালে, জনবহুল হসপিটাল, সেখানে কেউ একজন বাইরের এসে গেল, হসপিটালের কেউ জানতে পারলো না, এটা আমি মনে করি না। আমি মনে করি হসপিটালের কেউ ইনভলভ, তারা সবাই সামনে আসবে, প্রকৃত তথ্য সামনে আসবে, এবং সবাই যখন সাজা ঘোষণা পাবে তখন আমার মেয়ে এবং আমার আত্মার শান্তি পাবে। বিচার প্রক্রিয়া শুরু হলো বলুন, শেষ হয়নি, সবে এখান থেকে শুরু। প্রথম যে অ্যাকুইজ এসেছিল তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা হবে আগামী 18 তারিখ দুপুর 2:30টার সময়, এবং পরবর্তীকালে সাপ্লিমেন্টারি চার্জশিট আসবে এবং বিভিন্ন অপরাধীদের সামনে আনা হবে। সিবিআই এটা স্বীকার করেছে কোর্টের সামনে। আমাদের যে তদন্ত হয়েছে আমরা সন্তুষ্ট হইনি বলেই ফার্দার ইনভেস্টিগেশন চেয়েছি, এবং আমাদের অনেকগুলো প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরগুলো আমরা চেয়েছি। দুজনকে তো ছেড়েই দিল, সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারতে হলো। আপনারা মনে করছেন সুবিচারের একটা ধাপ অন্তত এলো? হ্যাঁ, এটা তো অবশ্যই মনে করছি, এটাই তো বললাম, বিচার প্রক্রিয়া শুরু হলো। সেটা যা ভালো মনে করবেন তাই করবেন। আপনারা সর্বোচ্চ সাজা চেয়েছেন, সে তো আমরা আমাদের চাইতেই পারি। আমরা তো এখনই চাইছি সবাইকে নিয়ে এসে একবারে সাজা দিয়ে দিতে আমাদের মনের শান্তি হতো। ওপেন মিডিয়াতে আমরা বলেছি, ওই দিন রাত্রিবেলা যারা আমার মেয়ের সঙ্গে ছিল তাদের আমরা প্রচণ্ডভাবে সাসপেক্ট করছি। মানে ওই 4 জন ডাক্তার? হ্যাঁ, অবশ্যই। এবং কেউ আরও কোনো মহিলা ডিএনএ রিপোর্ট তো পাওয়াই গেছে, তথ্য প্রমাণ দেখেছেন আপনারা, কোনো মহিলার উপস্থিতি আছে। নীলাদ্রি, নির্যাতিতার মা যে কথাটা বলে শুরু করলেন, শুনলে তো, যে 5 দিনে যা করেছিল রাজ্য পুলিশ কিংবা কলকাতা পুলিশ, 5 মাসে সেই কাজটাই যেন সিবিআই করলো। তাহলে আমার বক্তব্য, এত আন্দোলন, এত নিপাত যাক স্লোগানের কি কোনো দরকার ছিল? না না, সত্যি যদি সঞ্জয় রায় একমাত্র প্রাইম অ্যাকিউজড এন্ড কালপ্রিট হয়ে থাকে, তাহলে তো মনে হচ্ছে দরকার ছিল না। অর এখানে the CBI did not do its job properly. প্রথম কথা, একটা আন্দোলন, গণ আন্দোলন, তার সাথে বিচার প্রক্রিয়ার কোনো সম্পর্ক থাকা উচিত না। আন্দোলন ফর হোয়াট? আন্দোলন যার জন্যই হোক না কেন, বিচার যখন হবে তথ্যের ভিত্তিতে হবে। এখানে মুশকিল হচ্ছে, এখানে মিডিয়ারও একটা দায় আছে। মিডিয়ার অংশ হিসেবেও বলছি যে মিডিয়ার দায়টা হচ্ছে, মিডিয়া আগে থেকে ঠিক করে দিতে চেয়েছিল কারা কারা দোষী, সেটা হতে পারে না। আমরা আগে থেকেই ধরে নিয়েছিলাম এরা দোষী, এর ফাঁসি চাই, ওর শাস্তি চাই। আপনারা দিনের পর দিন করেছেন ইলমাজ, আমিও শো করেছি এখানে বসে। আমরা আমাদের কোনো দায় রাখছি না, কিন্তু আমরা কোনোদিন বলিনি আমরা এর ফাঁসি চাই, ওর ফাঁসি চাই। কথা বলছি, আমরা সেই সময় আমি মিডিয়ার কথা বলছি, আপনি মিডিয়ার প্রতিনিধি হিসেবে একেবারে, আমি মিডিয়ার প্রতিনিধি হিসেবেই এটা জবাব দিচ্ছি। ওর শাস্তি চাই, আমরা পয়েন্ট টু পয়েন্ট ধরে বলেছিলাম সেই সময় ডাক্তার বাবুদের যা কমপ্লেন ছিল,
ডাক্তারবাবুদের কমপ্লেন ছিল প্রিন্সিপালের বিরুদ্ধে, আমরা তার বিরুদ্ধে যে কমপ্লেন ছিল থাকতেই পারে, এক মিনিট থাকতেই দেখিয়েছি। পারে, হ্যাঁ। তার বিরুদ্ধে অভিযোগ ছিল দুর্নীতির, সেই দুর্নীতির কাচ্চা চিঠা সামনে এসে প্রকাশ করেছি। না না, দুর্নীতির সাথে হত্যার কি সম্পর্ক? এক্স্যাক্টলি সেটা এক্স্যাক্টলি establish করতে হবে। এই গোলানোটা কিন্তু আমরা গোলাইনি। আমি এই আপনার গোলানোটা কথা বলছি না, আমি মিডিয়ার কথা বলছি। গোলাইনি, মিডিয়া গোলাইনি। মিডিয়ায় আমি আপনি সার্বিকভাবে প্রচার বলছি, দেখুন, একবারও প্রচার দেখুন, সন্দীপ ঘোষকে স্যার আপনি রিভাইন্ড করে গত 3 মাসে আপনি দেখে নিন। আর সন্দীপ সুবর্ণদাও ঘোষ আছে, দেখুন। সুবর্ণদা, আচ্ছা, সন্দীপ ঘোষ হত্যাকারী, সন্দীপ ঘোষ ইকুয়ালস টু এই হত্যাকারী, narrative-টা এই কোত্থেকে? ন্যারেটিভ কবে মিডিয়া দিয়েছে? নীলাদ্রি যেটা বলছেন আমি আবার বলছি, আপনি 1-to-1 এরকমভাবে না করে নীলাদ্রির বেসিক জায়গাটা কাইন্ডলি যদি বোঝার চেষ্টা করেন, আমি নীলাদ্রির সাথে সম্পূর্ণ সহমত। তার কারণ নীলাদ্রি যখন একটা কথা বারবার বলছেন যে একটা হিস্টেরিয়া, আর কোর্ট যখন করে, কোর্ট কিন্তু তার যা এভিডেন্স কোর্ট পাবেন তার উপরে বিচার করেন। কোর্ট কিন্তু হিস্টেরিয়ার দ্বারা গাইডেড হয় না। Exactly. আর থ্যাংক গড হিস্টেরিয়া দ্বারা গাইডেড হন না, তাহলে অনেক কিছুই হতে পারতো। এবার তাহলে তো এখানে সেই প্রশ্নটাই আসে যে তাহলে কোর্ট একেবারে প্রমাণ নিয়ে, কোর্টের কাছে যা প্রমাণ পেয়েছেন, কোর্ট তো প্রমাণ খুঁজতে যাবেন না। মাত্র সঞ্জয় রায়, না না, কোর্ট তো আমি প্রমাণ রায় খুঁজতে পাইনি, যান। আপনি জানছেন কি করে? হয়তো প্রথম ফেজ অফ ইনভেস্টিগেশন। আমি শুধু বলছি আমার বিচার ব্যবস্থার উপর আস্থা Correct. আছে, কারণ তারা মাস হিস্টেরিয়ার দ্বারা প্রভাবিত হ্যাঁ। না হয়, এবং যে হিস্টেরিয়া এখন কর্পূরের মতো আমি উড়ে খালি গেছে। নীলাদ্রির সাথে এবং একটা কথা সংযোজন করতে চাই। নীলাদ্রির সাথে আমি একমত, নীলাদ্রিরও যেরকম আস্থা আছে আমারও আস্থা আছে, কিন্তু কোর্ট তো নিজে এভিডেন্স খুঁজতে যাবেন না। ঠিক। তাহলে এভিডেন্স গুলো যদি না পান তাহলে কোর্ট কি করে Evidence করবেন? গুলো কার খোঁজার না দায়িত্ব? আমি জানি না কার খোঁজার দায়িত্ব ছিল আপনি জানেন? কোর্টের তো নয়। প্রথমে কলকাতা পুলিশের খোঁজার দায়িত্ব ছিল, তারপর সিবিআই এর ছিল। আর এভিডেন্স থাকলে তো খুঁজবে, আর না থাকলেও খুঁজতে পারে। দুটো কারণ হতে পারে, এভিডেন্স আছে খুঁজে পাচ্ছে না, অথবা এভিডেন্স নেই। দুটো কারণ হতে পারে। এটা ইলমাস প্লিজ আমি বেনিফিট অফ ডাউট দেবো, এভিডেন্স নেই ধরে নিলাম। না না, কেন দেবেন না? কখনো তাহলে evidence দেবেন না। আছে, খুঁজছে না? না না, দুটোই হতে পারে। যাদের দুটো- সামনে নেই। যা সামনে নেই সেটা নেই। That's all. এবার একটা কথা ইলমাস আপনাকে মানতে হবে, আমি জানি, আপনি জানি, সুপর্ণ জানেন, এটা মূলত বামপন্থীদের আন্দোলন ছিল। এটা গণ আন্দোলন আপনারা বলেছেন মিডিয়ায়। আমি বলতে পারবো না এই কথাটা বামপন্থীদের। সরাসরি ভাবে, একটাই কারণে, কারণ ডাক্তারবাবুরা নিজেরা এসে কোনোদিন আরে নিজেদের কোনো বামপন্থী মানে CPM বলছে না, বামপন্থী মতাদর্শে এই কারণ বিশ্বাসী ডাক্তারবাবু যারা আন্দোলন করেছে, আমি তাদেরও বক্তব্য শোনাবো। একেবারে নাম করে করে বলছি, কিঞ্জল নন্দ, অনিকেত মাহাতো এবং দেবাশিস হালদারের তাদের background বক্তব্য দেখুন, শোনাবো। হ্যাঁ, প্রত্যেকের তারা political কিন্তু background বারবার এটা বলে গিয়েছেন, নিজেদের মুখে বলেছেন অরাজনৈতিক আন্দোলন, তারা নিজেরা সে বলছেন। তো বামপন্থীরা সবসময় সবকিছুকে অরাজনৈতিক বলে, রাজনৈতিক কথা বলে। আপনি বামপন্থী নন আমি জানি, তাও বলছি, কিন্তু কথা সেটা নয়। আপনি মানুষের রায় দেখুন। 6টা উপনির্বাচন হলো, সেই বামপন্থী দলগুলো জামানত চলে গেল। হারলে বুঝতাম, শাসক দল দিচ্ছি উপনির্বাচনে, জামানত চলে গেল। কে জিতলো? শাসক দল, যাদের বিরুদ্ধে অভিযোগ, আর ওই সাম্প্রদায়িক বিজেপি, যাদের ওরা সাম্প্রদায়িক বলে। ঢুকতে দেওয়া হয়নি আন্দোলনে। তারা দ্বিতীয় হলো, আর প্রথম হলো শাসক দল। আর কোথায় গেল সেই আন্দোলনকারীরা? কোথায় গেল? সেটার পেছনে আরেকটা কারণ হয়তো নীলাদ্রি দেখতে পারি। তার কারণ এখানে আমরা খুবই দুঃখজনক, কিন্তু শহুরে মেয়ের সাথে কোনো ঘটনা ঘটলে যেরকম মোমবাতি মিছিল দেখতে পাই, গ্রামের ওই গরিব মেয়েটার জন্য কিন্তু সোকল্ড সেলিব্রিটি, সোকল্ড ইন্টেলিজেন্সিয়ার কিন্তু মোমবাতি মিছিল বেরোয় না। সেই জন্য গ্রামের লোকও বোধহয় বুঝিয়ে দেয় যে তাদের কাছে আসল ইস্যুগুলো 100 দিনের কাজের টাকাটা না পাওয়া, সেটা না পেলে বোধহয় সরকার পড়লে। এবার এখানে আমি যাদের যে 3 ডাক্তারবাবুর নাম নিলাম, কিঞ্জল নন্দ, অনিকেত মাহাতো এবং দেবাশিস হালদার, যারা এই আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন, যাদের বিরুদ্ধে প্রচুর কুৎসাহ করা হয়েছে, তার কতটা ঠিক কতটা ভুল আমরা জানি না, কিন্তু তাদেরকে আজকে প্রশ্ন করেছিলাম যে 5 দিনে যা কলকাতা পুলিশ বলেছে, সিবিআইও তো কোথাও 5 মাসে সেটাই বলল। এখন তারা কি বলছেন? টেক আ হার্ড লুক। সাজা ঘোষণা হচ্ছে, সেটা খুব ভালো কথা। সঞ্জয় রায় দোষী হলে সাজা ঘোষণা হবে, সেটাই স্বাভাবিক, এবং আমরা বলেছি চরমতম শাস্তি। এবং কিন্তু আমরা এখনো এই ঘটনার কি মোটিভ সেটাই আমরা জানতে পারলাম না। এই ঘটনা একজন বলছে একজনের পক্ষে সম্ভব নয়, আবার বলছে সঞ্জয় রায় ঘটিয়েছে। তাই এই ধরনের কনফিউশনগুলো ক্রিয়েট হচ্ছে, এবং আমরা দেখেছি যে ঘটনা ঘটার পর কিভাবে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, বা সেটাকে ধামাচাপা দেওয়ার কীরকম চেষ্টা হয়েছে। এটা কেন হলো, কী জন্য হলো, সঞ্জয় রায় বা কে, তাকে বাঁচানোর জন্যই বা এত কেন চেষ্টা হচ্ছে, এই জিনিসগুলো, প্রশ্নগুলো আমাদের মধ্যে থাকছে। এই ঘটনার শুরুর দিন থেকে আমরা যেটা বলেছি, এক না একাধিক, যদি এক হয় তার মোটিভ কি, যদি একাধিক হয় তার মোটিভ কি। যদি আপনি বলেন একজনে এই ঘটনায় অভিযুক্ত, তাহলে সঞ্জয় রায় যদি সেই অভিযুক্ত হয়, তাহলে কেন এভিডেন্স টেম্পার করা হলো, ইনভেস্টিগেশন হাসাব করা হলো, প্রাইমারি চার্জশিটে আপনি যার উল্লেখ করছেন সেটা কি শুধুমাত্র সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য?
এই কথা কি আজ বিশ্বাসযোগ্য? একজন সিভিক ভলেন্টিয়ারকে বাঁচানোর জন্য কলকাতা পুলিশ থেকে শুরু করে স্বাস্থ্য ভবনের কর্তা ব্যক্তি, মেডিকেল কাউন্সিল কর্তা ব্যক্তিরা এই এভিডেন্স টেম্পার ইনভেস্টিগেশন হাসাপ করেছিলেন। তাহলে যদি এভিডেন্স টেম্পার ইনভেস্টিগেশন হাসাপ হয়, ইনভেস্টিগেশন হাসাপ হয়, তাহলে সেটা কার উদ্দেশ্যে হলো? তার মোটিভ কেন সিএফএসএল রিপোর্টে যে ধোঁয়াশাগুলো রয়েছে, ডিএনএ রিপোর্ট নিয়ে ধোঁয়াশা রয়েছে, তথ্য প্রমাণ লোপাট নিয়ে যে বিষয়টা রয়েছে, এইগুলোর উত্তর কি? এই উত্তর কিন্তু আমাদের জানতে হবে। এই উত্তর জানা ব্যতীত কিন্তু আমাদের সহকর্মী বিচার পাবে। নতুনভাবে দেখার কিছু নেই। দেখুন, ট্রায়াল কোর্টে অবশ্যই এই ব্যাপারটা চলছিল, তো তারা বিচার ব্যবস্থা এমনি সে কোনো একটা ট্রায়ালের শাস্তি দেবেন। সেক্ষেত্রে সঞ্জয় রায়ের শাস্তির কোনো একটা, যেহেতু প্রাথমিক চার্জশিটে সঞ্জয় রায় ছাড়া কারোর নাম নেই, তারই কোনো একটা শাস্তির হবে। তো সঞ্জয় রায়ের শাস্তি হোক, সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু আর কারা কারা এটার সাথে যুক্ত সেই ব্যাপারটা তো সামনে এলো না। ফলে তো বিচার প্রক্রিয়া বা আমাদের সহকর্মী সে যে বিচার পাবে সেই আশা তো আমরা দেখছি না, অন্তত 18 তারিখের যে হিয়ারিংয়ে। দেখুন, এতক্ষণ অবধি আমি খুব প্রপার ছিলাম, স্ট্রেট মাইন্ডেড ছিলাম, আমার কাছে সবটা কম্প্রিহেন্ডেবল ছিল। এই তিনজনের কথাবার্তা শোনার পর আমি আবার গুলিয়ে গেলাম। না ইলমাজ, আমি ওদের প্রশ্ন করতে চাই, ওরা লাইভে তো নেই, তাই আর প্রশ্ন করতে পারবে। ভবিষ্যতে যদি মনে করেন তারা উত্তর দিতে পারেন। প্রথমে একজন বলেন চরমতম শাস্তি চাই। শাস্তি কি হবে বিচারক ডিসাইড করবেন, এই চিকিৎসক ডিমান্ড করতে পারে। যিনি বললেন না, সেই তার আরেকজন চিকিৎসককে মুখ্যমন্ত্রীর সাথে মিটিং এ আমরা দেখেছি কিছু চিকিৎসককে লক্ষ্য করে বলছেন দে আর স্কাউন্ড্রেলস। উনি কি করে ঠিক করে দেন কে স্কাউন্ড্রেল, কে অপরাধী, কে অপরাধী নয়? অর্থাৎ কোথাও এরা একটা ফ্যাসিস্ট টেন্ডেন্সি আমি দেখতে পাচ্ছি। তাহলে তো কেউ প্রশ্ন করতে হয়, নিহিলিস্ট তো বটেই, অ্যানার্কিস্ট তো বটে। তাহলে তো আমরা প্রশ্ন করতে হয় আনন্দমার্গীদের যে বিজন সেতুতে সিপিএম আমলে পুড়িয়ে মারা হয়েছিল তার মোটিভ কি ছিল, বা যে মেয়েটাকে সিঙ্গুরে হত্যা করা হয়েছিল, ধর্ষণ করা হয়েছিল, শুধু ডাক্তার ছিল না, তার মোটিভ কি ছিল? সেখানে কিন্তু মানুষ রেসপন্ড করেছিল। সিঙ্গুরের প্রতিবাদে বাংলায় পরিবর্তন এসছে, কিন্তু এই ডাক্তারদের আন্দোলন পুরো ব্যাপারটাকেই গুলিয়ে দিয়েছে। আমি সুপর্ণ তো এখানেই আসবো। আপনি একটা খুব সুন্দর কথা বলেছিলেন যে হিস্টেরিয়া নিয়ে কোর্ট কিন্তু ডিসাইড করে না, বিচার ব্যবস্থা কিন্তু একেবারে ফ্যাক্টস এবং প্রুফের ওপর পড়ে। আজকে বিচার ব্যবস্থা যখন ফ্যাক্টস অ্যান্ড প্রুফের উপর যায়, সেখানে শিয়ালদা আদালত থেকে বলা হচ্ছে 18 তারিখ রায়দান করা হবে, রায় ঘোষণা করা হবে। একমাত্র সঞ্জয় রায়, তার বিরুদ্ধেই চার্জ গঠন করা হয়েছে। চার্জ গঠন কে করেছে? সিবিআই করেছে। সেখানে অনিকেত মাহাতোর মুখে শুনলাম এক না একাধিক মোটিভ কি, এভিডেন্সকে ম্যানপার কেন করা হয়েছিল, হাসাপ। আই এম শিওর দ্য কোর্ট হ্যাজ অ্যাড্রেসড ইচ অ্যান্ড এভরি সিঙ্গল ওয়ান অফ দিস ইস্যুস। একই কথা আমি শুনলাম দেবাশিস হালদারের মুখে, তথ্য প্রমাণ লোপাট থেকে শুরু করে হাসাপ। কিঞ্জল নন্দর কাছেও শুনলাম আমি একই, মোটিভ কি জানতে পারলাম না। এটা জানানোর দায় কার? নিশ্চয়ই রাজ্য সরকারের নয়। এই মুহূর্তে তো সিবিআই ইনভেস্টিগেট করছিল। তাহলে কি রাজ্য সরকার সিবিআই কেও হাতের মুঠোয় নিয়ে নিয়েছে, নিয়ে তারাও হাসাপ করলো? নাকি এই 3 মাসের গণ আন্দোলন এই একটি মর্মান্তিক হত্যাকাণ্ডকে সামনে রেখে কিছু সংখ্যক ডাক্তারদের নিজের আখের গুছিয়ে নেওয়ার আন্দোলন ছিল? আমার কাছে কোনো তথ্যই নেই যেটাতে হ্যাঁ বা না বলতে পারি। কিন্তু আমি আবার বলছি, যে পরিবর্তনগুলো হচ্ছে সেটাতে হচ্ছে আমরা সুপ্রিম কোর্টের লাইভ সকলেই দেখেছি যখন এই হিয়ারিংগুলো হচ্ছিল। আমরা দেখেছি যে সিসিটিভি বসার থেকে কেন এতদিন ছিল না, ঠিক আছে, সিসিটিভি বসানো হচ্ছে, আলাদা শৌচাগার তৈরি হচ্ছে, 2 থার্ড হচ্ছে ডাক্তারদের রস্টার তৈরি হচ্ছে, বা প্রত্যেকটা জিনিসই কিন্তু হচ্ছে। আমার মনে হয় এটা একটা সম্মিলিত প্রয়াস ঠিক করার। এবং নীলাদ্রি আগেও যেটা বলেছেন, প্রথম কথা হচ্ছে যে যেরকমভাবে যে ডাক্তাররা বলছিলেন তারা যেরকম যথেষ্ট এক্সপার্ট তাদের ব্যাপারে, সুতরাং যারা কোর্টে বসে আছেন তারা তো তাদের ডোমেনটা বোঝেন, হ্যাঁ, সুতরাং তারা জানেন যে কতটা কি আসলে কি করা যায়। এবং নীলাদ্রি যেটা বলেছেন যে আমরা এটাকেই ফাইনাল বলে কেন ধরছি, যে যতটুকু তথ্য আপাতত পেয়েছেন, ইট ইজ অ্যান অনগোয়িং ইনভেস্টিগেশন, যতটুকু পেয়েছেন তার ভিত্তিতে করা যাচ্ছে, ঠিক আছে। আমাদের লার্জার ইস্যুটাকে দেখতে হবে। লার্জার ইস্যুটা হচ্ছে, যেটা আপনি নিশ্চয়ই সময় পেলে আজকে করতে পারবেন না হয়তো, যে আজকে শুধু এখানে নয়, এই যে ন্যাশনাল টাস্ক ফোর্স হওয়ার কথা হচ্ছে, সব জায়গায় ডাক্তারদের ওপরে এরকম হচ্ছে, বারবার তারা বলছেন যে সেখানে সুরক্ষা পাচ্ছেন না। উল্টে যদি আমি সাধারণ মানুষদের সাথে হয়ে একটা কথা বলি, যে তারাও তো, আমরা তো অনেক কিছু বুঝি না, কিন্তু ডাক্তারবাবুকেই হয়তো ভগবান হিসেবে যখন একটা সাধারণ জায়গায় যায়, আমি জানি তারা কাজের প্রেশারের মধ্যে থাকেন এবং তারা একটা রুগীকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু তাদেরকেও কিন্তু কমিউনিকেশন স্কিল এবং মানুষের সাথে কিভাবে কথাবার্তা বলতে হয় সেটাও বোধহয় শিখতে হবে। মনে করবো আপনাদের দুজনকে যে বাম আমলেও এই আরজি করেও আরেকটি মৃত্যু ঘটেছিল, আরেক ডাক্তারবাবুর মৃত্যু ঘটেছিল, এবং এক আন্দোলনকারী সিনিয়র ডাক্তার যিনি পথে নেমেছেন
তার বিরুদ্ধেই কিন্তু সেই না সময় না, অভিযোগ ছিল। এবং আমি নাম ব্যাপারটা বলবো না, আমি হচ্ছে নাম বলবো তখন- না। আমি নাম বলছি, সেখানে কিন্তু প্রশান্ত সুর একটা ভালো ভূমিকা প্লে করার চেষ্টা করেছিলেন, যে তার কারণ হচ্ছে যে কোনো সমাজের যে কোনো সেকশন, এটা কিন্তু খালি ডাক্তারদের বলছি না, যে কোনো সেকশন কিন্তু সরকারকে র্যানসামে নিতে পারে না। Exactly. আমি বারবার বলছি, ঠিক আছে, যে তারা বলছে যে তারাই সরকার রাখবে, তারাই সরকার ফেলে দেবে, এটা কিন্তু কোনো যেটা section হয়েছিল এখানে আমি সম্ভব নীলাদ্রির না। কাছে আসবো যে নীলাদ্রি, সরকারকে রীতিমতো, if I use an English word, was held at ransom. The state government was held at ransom. দেখুন, কখনো No, they white were channel- not held at ransom. They tried to hold they the tried to government hold at ransom. না, এবং ব্যাপারটা হচ্ছে এরা সরকারকে, যদি সরকারের কোনো রকম গাফিলতিও থাকতো, এদের আন্দোলনটা এবং ব্যক্তি কুৎসা করে গিয়ে এরা সরকারকে সাহায্য করে দিত। এবার জিনিসটা হলো, আমরা মেট্রো ওয়াই চ্যানেল বলি, কিংবা স্বাস্থ্য ভবনের সামনে বলি, কিংবা মুখ্যমন্ত্রীর বাসস্থানে বলি, কিংবা আমরা যদি নবান্ন সভাঘরে বলি, এত কিছু হয়ে গেল, কিন্তু সারাংশ এখনো পর্যন্ত আমরা কি পেলাম নীলাদ্রি? কলকাতা পুলিশের সেই 5 দিনের ইনভেস্টিগেশন ইজ ডাইরেক্টলি ইকুয়াল টু সিবিআই এর 5 মাসের ইনভেস্টিগেশন। হতেই পারে, তথ্যের ভিত্তিতে সেটা বেরোতেই পারে, কিন্তু যেটা ভয়ঙ্কর ইলমাস, ঠিক এই ঘটনার কিছুদিন আগেই বাংলাদেশে একটা পট পরিবর্তন ঘটেছিল কোটা আন্দোলনকে কেন্দ্র করে। দাবিটা ন্যায্য ছিল, ঠিক যেমন এই আন্দোলনের দাবি ন্যায্য ছিল। তাহলে প্রশ্নটা এসে যায়, বাংলাদেশে যে পট পরিবর্তন হয়েছিল, ভারতেও একই মডেল অনুসরণ করে, এবং বাংলাদেশের বামপন্থীরা যুক্ত ছিল এই আন্দোলনের সাথে, মনে করে দেখুন। জামাত ছিল ম্যাক্সিমাম, কিন্তু হ্যাঁ বামপন্থী ইন্ধন ছিল। জামাত এবং বামপন্থী, জামাতের একার ক্ষমতা ছিল না, ওই গণ আন্দোলন, ছাত্র সমাজ, যাদের কি সব বিপ্লবী ছাত্র সমাজ না কি বলে ওরা, তো সেইগুলো ছিল। তাই এখানে কি একই মডেল রেপ্লিকেট করার চেষ্টা করেছিল? আরো বড় প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষে এই অশান্তি তৈরির চেষ্টা কি বাংলা দিয়ে শুরু হয়েছিল, পরবর্তীকালে অন্য রাজ্যেও সেটা ছড়িয়ে পড়তো, এবং এর পেছনে কি কোনো আমেরিকান ডিপ স্টেটের হাত ছিল, যার পেছনে অনেকে বলছেন জর্জ সোরস, হিলারি ক্লিনটনের মতো মানুষ আছে? আরো বড় বড় প্রশ্ন, কিন্তু আমরা আমেরিকার প্রসঙ্গে যাব। সহজভাবে এই শব্দটা ব্যবহার করার জন্য থ্যাংক ইউ। যদিও বলে দিই যে আমেরিকান ডিপ স্টেট আরজি করে ছিল কিনা এর কোনো প্রমাণ আমাদের কাছে নেই, এটা নীলাদ্রির কমেন্ট, আমরা এটা নিয়ে কমেন্ট করবো না।